সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অফুরান শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পাঠে তোমাদের জন্য রয়েছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটির ব্যাখ্যা ও বিশ্লেষণ। নবম দশম শ্রেণীর জন্য পাঠ্য সেই দিন এই মাঠ একটি প্রকৃতি নির্ভর সচেতন প্রকৃতি নির্ভর একটি কবিতা। জীবনানন্দ দাশ তাকে বলা হয় রূপসী বাংলার কবি। আমরা কবিতাটি পাঠ করার আগে জীবনানন্দ দাশ সম্পর্কে আলোচনা করব। জীবনানন্দ এই কথাটার অর্থ তোমরা জানো? এটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এটির মানে হচ্ছে জীবনব্যাপী আনন্দ। কিন্তু কবি জীবনব্যাপী আনন্দ সেরকম একটি লাভ করতে পারেননি। উনি ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে কিছুদিন পরেই মৃত্যুবরণ করেন। যাই হোক, এটি নিয়তি। আমরা প্রথমেই তার জন্ম আলোচনা করব। 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে তিনি জন্মগ্রহণ করেন। বাবা সত্যানন্দ দাশ, মা কুসুম কুমারী দাস। ব্যক্তিগত জীবনে তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ও শিক্ষক ছিলেন। তো তোমরা এটা মনে রাখবে যে উনি বাংলা সাহিত্যের একজন কবি। পরীক্ষায় আসলে অনেকে ভুল করো তোমরা। বোর্ডের খাতায় দেখা যায় যে কোন বিষয়ে লেখাপড়া করেন বা কোন বিষয়ের শিক্ষক ছিলেন, তো অনেকে বাংলা লেখে, আসলে ইংরেজি সাহিত্যের ছাত্র। তার উল্লেখযোগ্য গ্রন্থ বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, মাল্যবান, সুতীর্থ ইত্যাদি। কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যারা এখন ক্লাস 10-এ পড়ো, দশম শ্রেণী যারা, তাদের বইয়ে এটি দেয়নি। যারা ক্লাস নবম শ্রেণীতে তোমরা এখন পড়ছো, ওই বইয়ে সংশোধন করে এটি দেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ। এটা নোট করে রাখবে। বাংলা ভাষায় তিনি শুদ্ধতম কবি হিসাবে খ্যাত। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস ও প্রবন্ধ রচনা করেন। কবি জীবনানন্দ দাশ 1954 সালের 22শে অক্টোবর কবি কলকাতায় মৃত্যুবরণ করেন। একটি বিষয় তোমাদের বলি, কাকতালীয় বলা যেতে পারে। 22শে অক্টোবর আমি তোমাদের সামনে যে ক্লাস নিচ্ছি, আমি জন্মগ্রহণ করি। তো যাই হোক, একটি মিলে গিয়েছে একটা বিষয়। তো জীবনানন্দ দাশ উনি ট্রাম দুর্ঘটনা লিখে নিতে পারো। ট্রাম দুর্ঘটনা ইন্ডিয়ায় রীতিমতো চলছে। উনি অসুস্থ হয়ে আহত হয়ে কিছুদিন পরে মৃত্যুবরণ করেন। তো আমরা কিছু চিত্রের মাধ্যমে দেখি আজকের যে পাঠের বিষয় সেই দিন এই মাঠ। এগুলো দেখো বোঝা যাচ্ছে, হ্যাঁ, ন্যাচারাল বিউটিস, প্রাকৃতিক সৌন্দর্য। এটি আগে ছিল, এখনও আছে। শিশুরা খেলছে, ছেলেরা, এরা থাকবে না, কিন্তু এই প্রকৃতি, মাঠ, অন্য মানুষ চলে আসবে। সুন্দর একটি মাঠ দেখা যাচ্ছে। প্রকৃতি তার রূপ রস গন্ধ ছড়িয়ে, হ্যাঁ, পৃথিবী ধ্বংসর আগ পর্যন্ত এই তার ক্রিয়া চালাবে। হ্যাঁ, তারপরে দেখো খুব সুন্দর যে সৌন্দর্য, প্রাকৃতিক যে চিরন্তন অমর। প্রকৃতির মৃত্যু নেই, মানুষের মৃত্যু আছে, এটি এখানে বোঝানো হয়েছে। তো তোমরা লিখে নিতে পারো যে কবিতার যে নামকরণ হয়েছে সেই দিন এই মাঠ কিসের উপর? অন্তর্নিহিত বিষয়বস্তু অনুসরণে নামকরণ করা হয়েছে। এবং বিষয়বস্তু প্রাকৃতিক সৌন্দর্যের অবিনশ্বরতা ও মানুষের নশ্বরতা। এ পৃথিবীতে মানুষের মৃত্যু আছে, এই কথা দিয়ে বোঝা যাচ্ছে মানুষের মৃত্যু আছে, কিন্তু প্রকৃতির সৌন্দর্যের মৃত্যু নেই। মানুষের স্বপ্ন প্রকৃতির মতো অমর। মানুষ জানে যে আমার মৃত্যু আছে, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য, সেটি তার রূপরস গন্ধ ছড়িয়ে আবহমান কাল এটির সৌন্দর্য বিলিয়ে দেবে। এটি দুটি গুরুত্বপূর্ণ বিষয় গদ্য কবিতার সবগুলোরই নামকরণ এবং বিষয়বস্তু।
তো কবিতাটি পাঠ করার আগে আমরা কিছু শব্দার্থ জেনে নিই। প্রথমে চালতা ফুল, দেখো চালতা গাছের ফুল এক ধরনের ফুল। এটি কিন্তু বরিশালে একটা বিখ্যাত চালতা, যেমন বরিশালের আমরা চালতা বলি। কবি জন্মগ্রহণ করছেন বরিশাল শহরে। বরিশালে এই গাছটি প্রচুর ছিল, এখনও আছে, এবং এই ফুলের সৌন্দর্যটা আমারও অনেক ভালো লাগে। শীতের শিশির পরে যে সৌন্দর্য, একটা গন্ধ, সেটি মনোহর আর কি, চমৎকার বা অনুপম। চর, দেখো জমাট বাঁধতে বাঁধতে যে স্থলভাগ গড়ে ওঠে সেটাকে বলে চর। লক্ষ্মী পেঁচা, সুলক্ষণযুক্ত এক ধরনের পেঁচা। গ্রামীণ সমাজে, আমাদের সমাজে এটিকে অশুভ ডাক মনে করে, কিন্তু হিন্দু ধর্ম বা প্রথা অনুযায়ী প্রকৃতি হিসাবে এটি একটি মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসে। নক্ষত্র, অর্থাৎ নক্ষত্র মানে তারকা, স্টার। শিশির, কুয়াশা, কুহেলি, কুজ্ঝটিকাও বলে। বেবিলন একটি প্রাচীন সভ্যতা যা বর্তমানে বিলীন। তোমরা খেয়াল করো, কবিতা আমরা শুরু করছি যে সেই দিন এই মাঠ স্তব্ধে হবে না কো জানি। এখানে দেখো যে চিত্রগুলো দেখো, প্রকৃতির বহমানতা, কর্মব্যস্ত মাঠ, নতুনের পদভার এবং মাঠের চঞ্চলতা। অর্থাৎ এই মাঠ বলতে সব কিছুকেই বোঝাচ্ছে। যে সেই দিন, এখানে সেই দিন মানে কি তোমরা এটি নোট করে নাও। সেই দিন অর্থাৎ যে কবির মৃত্যুর পরবর্তী সময়। কবি কিন্তু বর্তমান থেকে এটা লিখেছেন, যখন বেঁচে ছিলেন। সেই দিন এই মাঠ, অর্থাৎ এই যে মাঠের বিচরণ, নতুনের পদভার, মাঠের চঞ্চলতা, এটি বহমান থাকবে, এটি কবি জানেন। সেই দিন এই মাঠ স্তব্ধ, চুপচাপ, নিশ্চুপ হবে না কো জানি। কবি এটা মানেন। তো আমরা এই পর্যায়ে কিছু কথা বলে নেই যে প্রকৃতির যে বহমানতা এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, মানুষের যে আনন্দ, বেদনা, কর্মব্যস্ততা, হ্যাঁ, সব কিছুর বিচরণ চলবে। হ্যাঁ, মানুষের যে বিভিন্ন উপমা রূপক ব্যবহার করেছেন কবি, তো সেটি আমরা আলোচনা করব। তো অর্থাৎ কবির মৃত্যু হবে, কবি জানেন। এই মৃত্যুর পরবর্তী সময়গুলো থেমে থাকবে না। কি বেশি বিষয় উনি উল্লেখ করতে পারেননি, একটা ছোট্ট কবিতা। তো যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আশা করি লাইনটি বুঝতে পেরেছ। সেই দিন অর্থাৎ কবির মৃত্যুর পরবর্তী সময় এই মাঠ, এই যে নতুনরা চলে যাবে, আর এক নতুন চলে আসবে। প্রকৃতি তার বহমানতা, কর্মব্যস্ত মাঠ ঘাট, সব কিছুই স্বাভাবিকভাবেই চলবে। চমৎকার একটি লাইন। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। এটির মানে কি, যে নক্ষত্রের তল এবং নদী এখানে কোন অর্থে ব্যবহার করছে দেখো। তো নক্ষত্রের নিচে প্রকৃতি যেন স্বপ্নে বিভোর। তোমরা বিভিন্ন ছবির মাধ্যমে দেখছো যে এই নদী, হ্যাঁ, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। এখানে আসলে তোমরা লিখে নিতে পারো, যদি এক কথায় লেখো যে প্রকৃতির কবি এখানে নক্ষত্রের তলে বলতে যে প্রকৃতির যে বিমূর্ত সৌন্দর্য সেটাকেই বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, প্রকৃতির যে অনন্ত সুন্দর, নক্ষত্র হচ্ছে অত্যন্ত চমৎকার। রাতের বেলা যে তারা ওঠে আমরা দেখি, নক্ষত্র জ্বলা রাতে সারা পৃথিবীতে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাই, এটি পরিলক্ষিত হয় আমাদের চোখের সামনে। এবং নদীমাতৃক বাংলার কবি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এই নদী নক্ষত্র বলতে বাংলার যে প্রকৃতিকে বোঝাতে চেয়েছেন চমৎকারভাবে। নক্ষত্র প্রজ্জ্বল আকাশের নিচে এই নদী বয়ে যাবে অবিরাম, অনবরত চলে যাবে। অর্থাৎ নদী মাঝখানে যে মানুষের যে সব কিছু, প্রকৃতির মাঝখানে যে পৃথিবীর বহমানতা, সেটি তো চলবেই। অর্থাৎ প্রকৃতির এই সৌন্দর্য থাকবে অমলিন, যেটা মলিন হবার নয়। এই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্যকে প্রকাশ করার জন্য কবি এইখানে এই কথাগুলো বলেছেন। অর্থাৎ কবির মৃত্যু হবে, কিন্তু এই নদী এবং নদীর যে সৌন্দর্য, হ্যাঁ, স্রোতধারা, নক্ষত্রের সৌন্দর্য, অর্থাৎ উপর থেকে নিচ মাঝখানে যত শূন্যতা,
সব কিছু কবির চোখে পরিলক্ষিত হয়েছে এবং এটি তার প্রকৃতি রূপরস গন্ধ ছড়িয়ে অবিরাম বয়ে চলবে, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চমৎকার একটা কথা। দেখো, হ্যাঁ, সোনালি স্বপ্ন সিঁড়ি, মানুষ মারা যাবে কিন্তু তার যে স্বপ্ন স্বাদ এটি কিন্তু কখনোই রহিত হবে না। অর্থাৎ নিত্যদিনের যে ভাঙ্গা গড়ার খেলায় মানুষ এবং মানব সভ্যতা নির্মিত সভ্যতার বিনাশ ঘটলেও প্রকৃতি তার আপন নিয়মে মানুষের স্বপ্ন ও স্বাদকে পূর্ণ করে যাবে। অর্থাৎ মানুষ নশ্বর, মানুষের তৈরি সভ্যতাও নশ্বর, কিন্তু মানুষের এই যে প্রকৃতি সেটি কিন্তু অবিনশ্বর। এখানে বলা হচ্ছে মানুষের যে স্বপ্ন আর স্বাদ প্রকৃতি তাই এক হয়ে টিকে থাকবে অনন্তকাল। আবারও বলি, নোট করে নাও যে মানুষের স্বপ্ন আর প্রকৃতি এজন্যই এক হয়ে টিকে থাকবে অনন্তকাল। অর্থাৎ পৃথিবীতে কখনোই মানুষের স্বপ্ন স্বাদটা ঝরে যাবে না, পৃথিবী যেভাবে চলবে মানুষের স্বপ্ন স্বাদও বহমান থাকবে। দেখো, আমার প্রিয় একটি ফুল, তোমরা এটা হয়তো কখনো অনেকে দেখোনি, কিন্তু কত সুন্দর দুটি ফুল। দেখো, যে আমি চলে যাব বলে, এখানে কবি, আমি বলতে কবি চলে যাবে, তা চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। উনি জানেন যে আমার মৃত্যু হবে, কিন্তু যে রাতের শিশির পরে যে চালতা ফুলের যে একটা অনুপম রূপ লাবণ্যর সৃষ্টি হয়, সেটি কিন্তু নরম গন্ধের ঢেউয়ে কখনোই ধ্বংস হয়ে যাবে না বা মিশে যাবে না, এটি থাকবে। কবিটা প্রকৃতি নির্ভর কবি, রূপসী বাংলার কবি এটাই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ মানুষের মৃত্যুতে প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে চলবে, এটাই। হ্যাঁ, অর্থাৎ একটু ব্যাখ্যা করে যদি বলা যায় যে চালতা ফুলে পরে শীতের শিশির, যা প্রকৃতিটা স্বাভাবিকতা, একটা শিশির পড়বে, হ্যাঁ, প্রকৃতির স্বাভাবিক নিয়মে এতে ঘটে নানা পরিবর্তন। চালতা ফুলের শিশির পড়াও তেমনি একটি পরিবর্তন। হ্যাঁ, এই পরিবর্তন কোনো কিছুই থামাতে পারে না। অর্থাৎ মানুষের ধ্বংস হবে, সভ্যতার ধ্বংস হবে, কিন্তু এটি কিন্তু ঘটবেই। অর্থাৎ প্রকৃতির নিয়মের স্বাভাবিক গতিতে চলে যাওয়াকেই বোঝানো হয়েছে। চালতা ফুল, তোমরা সার্চ দিলে আরও সুন্দর সুন্দর ফুল দেখবে, ফল, এবং চালতা ফলের যে আচার খুব সুস্বাদু, তোমরা হয়তো অনেকেই খেয়েছো। এর কাঁচায়ও ভর্তা বানিয়ে খাওয়া যায়। যাই হোক, এটা মনে পড়লো তাই বললাম। আচ্ছা, কবির গ্রামের পাশেই দেখবা যে সবসময় চালতা ফুল দেখা যেত, চালতা ফল, চালতা ফুল এখন ঢাকায়ও পাওয়া যায়। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, তরে মানে জন্যে। তোমরা লক্ষ্মী পেঁচা এটাকে লিখে নিতে পারো যে সুলক্ষণযুক্ত পেঁচা। তো এখানে বলা হচ্ছে গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। তোমরা খেয়াল করো যে লক্ষ্মীর তরে মানে জন্যে, লক্ষ্মী পেঁচা, সুলক্ষণযুক্ত পেঁচা, দেখো কত সুন্দর। কিন্তু আমরা ছোটোবেলায় যখন ছিলাম, পেঁচা ডাকলে একটু অশুভ ভয় কাজ করতো। হ্যাঁ, তোমরা ক্লাস 9-এ একটা কবিতা পল্লী জননী, ওখানে এই কুসংস্কারটা বোঝানো হয়েছে। হ্যাঁ, পেঁচা যখন ডাকে মা দূর দূর করে তাড়ায়। হ্যাঁ, তো এখানে কিন্তু হিন্দু ধর্ম মতে বা প্রাকৃতিক দিকে চিন্তা করলে দেখা যাবে লক্ষ্মী পেঁচা হচ্ছে একটি পেঁচা, এটা মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসে, এটা হলো দেবী লক্ষ্মীর বাহন। তো এটা যদি আরও বিস্তারিত বলা যায়, তোমরা খেয়াল করো। হ্যাঁ, তো এখানে লক্ষ্মী পেঁচা হচ্ছে একটা পাখি বিশেষ, আর লক্ষ্মী হচ্ছে পৌরাণিক ও লৌকিক দেবী। পুরাণে যেটা আছে, পুরাণে উল্লেখ করা আছে লক্ষ্মী হচ্ছে সৌন্দর্য সমৃদ্ধির দেবী। তোমরা নোট করে নাও, লক্ষ্মী হচ্ছে হ্যাঁ সৌন্দর্য সমৃদ্ধির উনি দেবী, তার বাহন হচ্ছে পেঁচা, বাহন। পেঁচা লৌকিক পাখি আর দেবী লক্ষ্মীও লৌকিকভাবে পূজিত হন। কবি মনে করেন যে লৌকিক পাখি যেমন প্রকৃতির বিশেষ এক তাৎপর্যকে ধারণ করে, তেমনি দেবী লক্ষ্মীরও মধ্যে আছে প্রকৃতির বিশেষ রূপ। আমরা ওই লক্ষ্মীশ্রী শব্দটি ব্যবহার করি, যেমন লক্ষ্মী তো আসলে বলি এই বউ বাড়ির লক্ষ্মী, এই ছেলেটা লক্ষ্মী ছেলে। হ্যাঁ, হিন্দিতে বলে লক্ষ্মী।
তো লক্ষ্মী এখানে দেখো লক্ষ্মীর পাশে এই বাহন হিসাবে পেঁচা। তাহলে তোমরা আশা করি বুঝছো এটা সমৃদ্ধ এবং ঐশ্বর্যের প্রতীক লক্ষ্মী। তো এই যে কবি বললেন যে আমি মরে যাব, কিন্তু লক্ষ্মী পেঁচা কি গান গাবে নাকি? অবশ্যই গান গাবে লক্ষ্মীর জন্য, হ্যাঁ, মানুষের জন্য, প্রকৃতির জন্য। চমৎকার একটি কথা। তারপরে দেখো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, একই শব্দ বাক্য চলে আসছে। নতুন দিনের স্বপ্ন, নতুন ফসলের স্বপ্ন, সভ্যতা বিকাশের স্বপ্ন, উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন, মানুষের যে প্রচুর বিভিন্ন ধরনের স্বপ্ন আছে, এটি পৃথিবী থেকে কখনোই ধ্বংস হবে না। সোনার স্বপ্নের যে স্বাদ, ইচ্ছে, এই একটা লাইন, এটা অনেকে বুঝতে পারে না যে চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। তোমরা খেয়াল করো, চারিদিকে শান্ত বাতি। তো শান্ত মানে এখানে লিখতে পারো স্নিগ্ধ আলো। শান্ত মানে স্নিগ্ধ, বাতি মানে আলো। তারপরে মৃদু, মৃদু মানে ধীরে, লেখো মৃদু হচ্ছে মৃদু কলরব, ধীরে। কলরব মানে বহু কণ্ঠের সম্মিলিত যে গুঞ্জন, অর্থাৎ মৃদু কলরব। খেয়া নৌকা, যে নৌকাগুলো খেয়া পার করে, যাত্রী পার করে, এসে লেগেছে চরের খুব কাছে। তো তোমরা এটা খেয়াল করো, এই যে রাতের বেলা যখন রাতটা শেষের দিকে, তখন দেখবে বাতিগুলো আস্তে আস্তে কমে যায়, হ্যাঁ, ম্রিয়মান আলো। তারপরে চরের কাছে খেয়া নৌকা আসে, মানুষ, ছাত্র, কর্মজীবী, ব্যবসায়ী, তারা নদী পারাপার হবে। নদীর ভিজে গন্ধ, এটি একটা ব্যাখ্যা আছে যে রাত জেগে মাঝিরা নদীতে মাছ ধরে, তাদের শরীরে জালের মাছের গন্ধ লেগে থাকে, এটাকে, হ্যাঁ, মাটির গন্ধও বলে, নদীর ভিজে গন্ধও বলে। তো তখন তারা ঘাটে ফেরে এবং লোকজন খুব কম থাকে, এবং সকালবেলা বা ভোরবেলায় লোকের কোলাহল খুবই কম থাকে ওই সময় মানুষ, ওই জন্য বলা হচ্ছে মৃদু কলরব, মানে গুঞ্জনটা মৃদু হয়, ধীরে ধীরে আস্তে হয়। হ্যাঁ, তো খেয়া নৌকাগুলো ওই সময় মাছের বেচা কেনা হয়, মানুষ কম থাকে, এবং খেয়া নৌকাগুলো চরের কাছে আসে মানুষের পারাবারের জন্য। তো আশা করি বুঝতে পেরেছ এখানে সুন্দর কিছু কথা, যে পৃথিবীতে মানুষ চিরস্থায়ী নয়, একদিন প্রত্যেকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু প্রকৃতির যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদু কোলাহলের আনন্দ, তা কখনো শেষ হওয়ার নয়। এজন্যই মানুষের মৃত্যু হলেও প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য কখনোই শেষ হবে না। এই বিষয়টি আসলে এখানে বোঝানো হয়েছে। পৃথিবীর আর একটা কথা নোট করে নিতে পারো, যে পৃথিবীর বা প্রকৃতির এসব ঘটনা চিরন্তন, সব সময় থাকবে, কখনোই তা হারাবে না, বরং হারানোর সব গল্পকে ধরে রাখে, হ্যাঁ, ধরে রাখে সবগুলোকে। আবার বলি যে পৃথিবীর বা প্রকৃতির এসব ঘটনা চিরন্তন, কখনোই তা হারাবে না, বরং হারানোর সব গল্পকে ধরে রাখে, এই সব বিষয়ে। তারপরে দেখো আমরা শেষ পর্যায়ে এসেছি। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে, রহিবে, এটাকে রবে চিরকাল। এই সব গল্প কি? পৃথিবীতে যে বিদ্যমান প্রকৃতির নিত্য ব্যস্ততা কখনোই শেষ হবে না। তো এখানে বলা হচ্ছে যে প্রকৃতির যে চিরকালীন সৌন্দর্যের এবং মানুষের স্বপ্নের যে অমরত্বের দিকটি এখানে তুলে ধরা হয়েছে। তার মানে কি? পৃথিবীর এই সব গল্প কি? এখানে হচ্ছে হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, ভালোবাসা, জীবন, সব কিছু মিলে প্রকৃতির যে চিরভাস্বর করে রাখে। দেখলে কি কি গল্প হতে পারে? সম্ভাবনার গল্প, বেঁচে থাকার গল্প, শিশুর বেড়ে ওঠার, হ্যাঁ দেখো গল্প, হ্যাঁ এখানে একটি শব্দ খেয়াল করো যে বেড়ে ওঠার গল্প, তারপরে রূপকথার গল্প। এই সব গল্প সবসময় মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটি কিন্তু কখনো অন্যথা ঘটবে না। তাই ওই জন্য বলা হয়েছে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। আচ্ছা, মানে এই প্রাণ এইসব কখনোই বিলুপ্ত হবে না পৃথিবী থেকে। জীবন বা প্রকৃতির সেই সৌন্দর্যের গল্প পৃথিবীতে বেঁচে রবে চিরকাল, অনন্তকাল। কবি তার ব্যক্তিগত ভাবনা থেকে আলোচ্য উক্তিটি করেছেন। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। এবার দেখো শেষ যে লাইন, দেখো এশিরিয়া ধুলা আজ, বেবিলন ছাই হয়ে আছে। উপরে দেখো যে এটা এশিরিয়া এবং বেবিলনের যে সভ্যতা এক সময় ছিল,
এবং শুধু ছিলই না, এটা কিন্তু একদম অদ্বিতীয় ছিল। তোমরা একটু নোট করে নিতে পারো যে এক সময় এই এশিরিয়া এবং বেবিলনীয় এশিরিয়া সভ্যতা রাজ প্রশাসন, তারপর মনে করো স্থাপত্য শিল্প, ভাস্কর্য, হ্যাঁ, কলা শিল্প, মানে সহ আরও অনেক কিছুতে তারা পৃথিবীর অদ্বিতীয় ছিল, মানে এক নাম্বার ছিল। তাদের যে ঐতিহ্য, তাদের যে সমৃদ্ধি, সব কিছুই ছিল অদ্বিতীয়। কিন্তু সেই সভ্যতা কিন্তু দেখো ছাই হয়ে গেছে, একদম ধূলিসাৎ হয়ে গেছে। অর্থাৎ প্রকৃতি ধ্বংস হবে না, কিন্তু তোমার সভ্যতার মৃত্যু বা নশ্বরতা এখানে প্রকাশ পেয়েছে। সভ্যতা ধ্বংস হবে, কিন্তু মানুষের যে প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো হবে, মানুষ মারা যাবে, কিন্তু সৌন্দর্যের মৃত্যু ঘটবে না। তো তোমরা আশা করি এটি বুঝতে পেরেছো। তারপরও কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাবে, কোনো ক্লাসে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ছবির মাধ্যমে দেখলে ক্লাসগুলো অনুধাবন করা যায়। আশা করি তোমরা সবগুলোই বুঝতে পেরেছো। যদি ভুলে যাও তাহলে আবার টেনে টেনে দেখবে। তো আজকে তোমাদের পড়ানো হলো কবি জীবনানন্দ দাশ, তার রচিত সেই দিন এই মাঠ কবিতাটি। তোমাদের যতটুকু প্রয়োজন আশা করি সেটি আমি পূরণ করার চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না, তোমরা কমেন্টে জানাবে। ততদিন পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে। বাংলা প্রথম বা দ্বিতীয় ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো তোমাদেরকে এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।